আমরা রানীগঞ্জ থেকে বাঁকুড়ার বাস ধরেছি, যাচ্ছি বিষ্ণুপুর যাব আজকে। বিষ্ণুপুরের যে গাড়িটা থাকে, বাসটা থাকে, সেটা বেরিয়ে গেছে, তো অসুবিধা নেই। এখানে 10 মিনিট 5 মিনিট অন্তর অন্তর এই বাঁকুড়ার বাস অনেক রয়েছে। বাঁকুড়া থেকে বিষ্ণুপুর যাব, টাইমটাও কম লাগবে। ডাইরেক্ট যে বিষ্ণুপুরের বাসটা ছিল সেটা কিন্তু অনেকটা ঘুরে যেত, এই বাঁকুড়ার বাস অত ঘুরে যাবে না। আজকে আমাদের সকালবেলায় এখন 8:30 বাজে আমাদের জার্নি শুরু হলো বিষ্ণুপুরের উদ্দেশ্যে। প্রথম দিন আমরা বিষ্ণুপুর ঘুরছি, তারপরে যেখানে যেখানে ঘুরবো আপনাদের দেখাবো। বিষ্ণুপুরে এসে আমরা এই হোটেল মোনালিসা লজে উঠেছি। এটা অনেকগুলো রুম আছে। ওইদিকে আমাদের ঘরটা, রুমটা। এটা রাসমঞ্চ। প্রথমেই আমরা হোটেল থেকে এসে রাসমঞ্চে উঠলাম। এখানে এই রাসমঞ্চে 108টা দরজা আছে, আর এখানে 25 টাকা টিকিট কেটে ঢুকতে হলো। 25 টাকা টিকিটে কিন্তু আরও দুটো মন্দির আমরা দেখতে পাবো। এটা 1600 খ্রিস্টাব্দে নির্মিত রাসমঞ্চ। 108টা গেট আছে। বীরহাম্বীর মল্লরাজা আর কি এটা নির্মাণ করেছিলেন। এখানে কথিত আছে যে যাবতীয় রাধাকৃষ্ণের যে বিগ্রহগুলো সব সারা বিষ্ণুপুরের সমস্ত বিগ্রহগুলো এখানে আসতো, এসে জনগণের দর্শনের জন্য রাসের সময় এগুলো দেখা হতো আর কি। সেই জন্য এটার নাম রাসমঞ্চ। উঁচু চৌকো বেদির ওপরে এটা তৈরি, আর পিরামিড আকৃতি। উপরটা পিরামিড আকৃতি। রাসমঞ্চের ভেতরটা এরকমভাবে 108টা দরজা মতো করা রয়েছে। এই যে ওগুলো ওইসব দরজা, এদিকে এইভাবে, এদিকে এগুলো বন্ধ। এখান দিয়ে আবার রয়েছে এইখানে রয়েছে। এইভাবে মোট 108টা দরজা রয়েছে সারা বিষ্ণুপুরের। আমার পিসি এসছে কৃষ্ণনগর থেকে। আমরা একসাথে 4 জন এখানে বেড়াতে এসেছি। এটা 108টা দরজা আছে, এবং সারা বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণদের রাসের সময় এখানে আনা হতো জনগণের দেখার জন্য। সেই জন্য এটার নাম রাসমঞ্চ। এবং এটার উপরটা তো দেখালাম পিরামিডের মতো। এরপরে আমরা অন্য জায়গায় যাব। এখানটা সুন্দর বাগান করা রয়েছে। এটাই রাসমঞ্চ। খুব উঁচু মঞ্চ, অনেকগুলো সিঁড়ি রয়েছে। এখানে মন্দির গাত্রের কারুকার্য এগুলো রয়েছে, পোড়ামাটির তৈরি। এখানে সব মন্দিরই মোটামুটি পোড়ামাটির তৈরি, বেদির ওপরে। এটা সামনের বাগানটা, রাসমঞ্চের সামনের বাগান। খুব সুন্দর ফুলগুলো ফুটেছে, ভালো লাগছে দেখতে। আর নানা রকম মডেল মতো করা রয়েছে গাছ ছেঁটে। অনেক উঁচু বেদি, বেদির ওপরে মঞ্চটা। এটা মদনমোহন মন্দির। এই যে মদনমোহন মন্দির। এটা
ল্যাটেরাইট পাথরের তৈরি বৃহৎ খুব বড় ভিত্তিবেদির ওপরে তৈরি করা হয়েছে। মন্দিরটি মল্ল রাজাদের নগর দেবতা মদন মোহনের উদ্দেশ্যে নির্মিত। গায়ে নানা রকম টেরাকোটার অলঙ্কারের জন্য এটা বিখ্যাত। যদিও এখন এটা অনেকটাই রিপেয়ার করা হয়েছে, যার জন্য টেরাকোটার অলঙ্করণ এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে না, প্লেন ইট দেখা যাচ্ছে। আর অলঙ্করণ বলতে যেগুলো দেখাচ্ছি আমি, এইগুলো একদম সাইডের গুলো টেরাকোটার অলঙ্করণ, অপূর্ব কায়দা, অপূর্ব কারুকার্য সব। মদনমোহন মন্দিরের ভিতরটা এটা। দেয়াল এই যে মদনমোহন মন্দির, রাধাকৃষ্ণর বিগ্রহ। মল্ল রাজারা এটাকেই পুজো করতেন। এখানে আর এখানে প্রাচীন আমলের একটা গাড়ু মতো বানানো আছে, লেখা আছে গঙ্গাসাগর। এই যে গঙ্গাসাগর লেখা। এই যে মদনমোহন মন্দির, উপরে শিব মন্দিরের মতো গম্বুজ করা রয়েছে। মন্দিরের সামনে এরকম তুলসী মঞ্চ করা রয়েছে, তাতে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ ইত্যাদি লেখা রয়েছে।
এটা এন্ট্রান্সটা, মন্দিরের ঢোকার গেটটা, গেট। সাইডে সুন্দর একটা গাছ, এদিকেও তাই। এবার আমরা যাচ্ছি পাথরের রথ দেখতে। মদনমোহন মন্দির দেখা হয়ে গেল। ওখানে মদনমোহন মন্দির কিন্তু বিগ্রহ কিন্তু রোজ পুজো হয়, আর সন্ধ্যাবেলা আরতিও হয়। এবার যাচ্ছি পাথরের রথ দেখতে। পুরো এটা পাথরের রথ। এটা হচ্ছে এই যে ওইগুলো এর চাকাগুলোও বসে গেছে। এই যে চাকা, 3টে চাকা দেখা যাচ্ছে, ওই যে একটা চাকা। এবং অবহেলিত রাজারা, মল্ল রাজারা এই রথই টানতেন তখনকার দিনে। এই যে পুরো পাথরের রথ, যেটা এখন পুরোপুরি অবহেলিত। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি এই রথটা। তখন পুজো হতো, জগন্নাথ দেবের পুজো এই রথেতে হতো তখন। ওটা মল্ল রাজাদের, ওটা ছোট পাথরের দরজা, ওটা প্রবেশ পথ। আর এটা হচ্ছে বড় পাথরের দরজা। এখানে যে গাত্রে যে গর্ত আছে, এখান দিয়ে শত্রুদের, মেনলি শত্রুদের আটকানোর জন্য এবং নিরাপত্তার জন্য, অঞ্চলের নিরাপত্তার জন্য এটা বানানো হয়েছিল। এখান থেকে উপরে উঠে, ওই যে উপরে ওরকম উঠে রাজার সেনারা দেখতেন শত্রু আসছে কিনা, তাহলে এখান থেকেই তাদেরকে আক্রমণ করা যেত, প্রতিরোধ করা যেত শত্রুর আক্রমণ। এটা ছোট পাথর দরজা, বড় পাথর দরজা। এটা বেরিয়ে আসা, এটা ছোট পাথর দরজা দিয়ে বেরিয়ে এসে এটা বড় পাথর দরজা, এটা বেরিয়ে যাওয়াটা এক্সিট। এবং পাশেই একটা উদ্যান আছে, তাদের গম্বুজাকৃতি। বড় পাথর দরজার উপরের ছাদটা গম্বুজাকৃতি। রাজাদের আনন্দ করার জন্য একটা উদ্যান তৈরি করা। আমরা উদ্যানের ভেতরটা যাচ্ছি না, মন্দির মতো আগে রয়েছে, কারণ ভেতরে যেতে গেলে টিকিট কাটতে হবে। এবং আমাদের এখন দেরি হয়ে গেছে, বিকেল 3:30 বাজে, এখনো সব কিছু দেখা হয়নি। সেই জন্য আমরা ভেতরটা যাবো না, বাইরে থেকে উদ্যানটা দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে ভালো, তবে এখানে বিশেষ কিছু ব্যাপার নেই। এখানে যে মন্দির রয়েছে বিশেষ কোনো লালজি মন্দির, এটা এখানে লেখা আছে। এই মন্দিরে প্রবেশ করা যেতে পারে, লালজি মন্দির। ভেতরে ঢুকছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এটা রয়েছে এখন। এই স্মারকটিকে প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল এটা এবং 1958 সালে, এটা কি 1958 সালে পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ এরা অধিগ্রহণ করে এবং 2010 সালে রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসাবে ঘোষণা করা হয়েছে একে। এই মন্দিরটা ল্যাটেরাইট পাথরে তৈরি আর খলি চুনের শিল্পকার্যের জন্য বিশেষভাবে এটা উল্লেখযোগ্য। বর্গাকার ভিত্তিবৃদ্ধির ওপর, বেদির ওপর এটা প্রতিষ্ঠিত। এই মন্দিরে ঈশার ঢালু ছাদের ওপর রয়েছে একটিমাত্র চূড়া রয়েছে।
মন্দিরটি ল্যাটেরাইট পাথরের হলেও পঙ্খ আবরণে ঢাকা পাথরের ওপর বিভিন্ন প্রকারের কারুকার্য বিশেষত জ্যামিতিক ও ফুল ও লতাপাতার প্রতীক সমন্বিত অলঙ্করণ অত্যুৎকৃষ্ট কারিগরি নৈপুণ্যের পরিচয়। মূর্তি সমন্বিত চতুষ্কোণ খলিচুনের ফলক দুই সারিতে দেয়ালের দুই পাশে ও কার্নিশের নিচেও নিবদ্ধ হয়ে গেল। যদিও এখন অনেক ক্ষয়ে গেছে, বোঝা যাচ্ছে না কিছু। অনুরূপ অলঙ্করণ প্রবেশ খিলানগুলির 3 দিকেই দেখা যায়। সামনে দ্বিখিলান দালানের ভেতরের দেয়ালও অলঙ্কৃত। গর্ভগৃহের সামনের দেয়াল রামায়ণের নানা দৃশ্য, অনন্ত শয়ন বিষ্ণু ও বিস্তীর্ণ অঞ্চল জুড়ে থাকা রাধাকৃষ্ণের মূর্তিতে সুসজ্জিত। মন্দিরের উৎসর্গ লিপি অনুসারে 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ এটা নির্মাণ করেন। 1914 সালের 19 জুন বিধি 2351 দ্বারা এই মন্দিরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। ভেতরে দেখাচ্ছি গর্ভগৃহটা, দেখি দেখা যায় কিনা। বাগানটাকে সুন্দর সাজানো হয়েছে। হ্যাঁ, না ছবি তুলছি, এখানে ভিডিও বারণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভোগ কক্ষ এটা। এটাই মন্দিরের ভেতরের গর্ভগৃহ। মূর্তি রয়েছে। এগুলো বেদি মতো করা রয়েছে। নাটমঞ্চ লেখা রয়েছে, নাটমঞ্চ। মন্দিরঘাটে সুন্দর সুন্দর ছবি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এগুলো কিন্তু বালুচরী শাড়িতেও দেখা যায়। এটা মা মৃন্ময়ী মাতার মন্দিরের চত্বর। মন্দিরে মায়ের মূর্তি ছবি তোলা নিষেধ, কিন্তু এই চত্বরটার ছবি তোলা যেতে পারে। গাছটা বট গাছ, তার সাথে অনেক ঝুড়ি নেমেছে, খুব সুন্দর লাগছে। অশ্বত্থ গাছও তার সাথে লেগে রয়েছে। পরিষ্কার একটা পবিত্র জায়গা। ভেতরে দুটো দোকান রয়েছে, তাতে টেরাকোটার জিনিসও পাওয়া যাচ্ছে। এখানে অন্নভোগ দেওয়া হয়। দুপুরে 1টা পর্যন্ত কুপন পাওয়া যায়। এটা জোড়া মন্দির। দুটো মন্দির একই রকম দেখতে, তাই এটাকে নাম জোড়া মন্দির। আর গায়ে প্রত্নতাত্ত্বিক সব পুরাতন সমস্ত ছবি টবি রয়েছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এগুলো। এই সমস্ত ছবিও কিন্তু বালুচরী শাড়িতে দেখা যায়। মল্ল রাজা রঘুনাথ সিংহ 1655 সালে এটা প্রতিষ্ঠা করেন। মন্দিরটির বিশেষ দোচালা আকারের কারণে এটাকে জোড় বাংলো বলা হয়। চমৎকার টেরাকোটার কাজ আছে আর পোড়ামাটির মন্দির এটি। তিনটে দরজা আছে প্রবেশদ্বার। এখানে উপরে ওঠা বারণ, তাই উপরে ওঠা যাচ্ছে না। কোথায় যাবো গো? মুকুটমণিপুর। হ্যাঁ হ্যাঁ, তাই সেই জন্যই আজকে ডাক্তারটা দেখছি, বুঝেছি। পয়সা ভরে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে মেয়েকে নিয়ে যা। জোড় বাংলো মন্দির, এটা জোড় বাংলো মন্দির। পরস্পর দুটো একই ধরনের খিলান দেয়া মন্দিরের চূড়া মতো করা আছে, তাই এটা জোড় বাংলো মন্দির। পেছন দিকে মন্দিরের চারিদিক দিয়ে মন্দিরের বাগানটা দেওয়া রয়েছে এইভাবে চারিদিক দিয়ে, কিন্তু মন্দিরের ওপরে ওঠা এখানে বারণ, তাই মন্দিরের ওপরে উঠছি না।
কিন্তু মন্দিরটা দেখতে খুবই সুন্দর। এটা শ্যামরাই মন্দির, শ্যামরাই মন্দির। এটা দেখেই দক্ষিণেশ্বরের মন্দিরটা রানী রাসমণি পছন্দ হয়েছিল। দক্ষিণেশ্বর মন্দির এটা হাতলেই তৈরি করা হয়। এখানে 5টি খিলান আছে, ওখানে 9টি খিলান আছে। টেরাকোটার কাজ আছে মন্দির গায়ে, টেরাকোটার কাজ আছে। তিনটে দরজা আছে। এটা ইট নির্মিত পঞ্চরত্ন শ্রেণীর মন্দির। পঞ্চরত্ন, মাথাটায় 5টা চূড়া আছে, তাই পঞ্চরত্ন শ্রেণীর মন্দির। আর চারিদিকে 3টে করে খিলান রয়েছে দরজা মতো। তো বারান্দার সাথে একটা করে সরু প্রদক্ষিণ পথ রয়েছে, ভেতরে ঢোকা যাবে না। উন্নত পর্যায়ে লতাপাতার অলঙ্করণ আর কৃষ্ণলীলার দৃশ্য এখানে দেয়া রয়েছে মন্দিরের গায়ে। এছাড়াও সমাজ জীবন, পৌরাণিক উপাখ্যান, রামায়ণ মহাভারতের উপাখ্যানও এখানে দেয়া রয়েছে এই মন্দির গাত্রে। প্রধান প্রবেশদ্বারের উপর অবস্থিত প্রতিষ্ঠালিপি অনুসারে এই রত্ন তুলজ দেবালয়টি রাধাকৃষ্ণের নামে উৎসর্গীকৃত। লিপি থেকে আরও জানা যায় যে বীর হাম্বীরের পুত্র রঘুনাথ সিংহ 1643 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। আর এটা দেখেই পরবর্তীকালে 9 রত্ন বিশিষ্ট মন্দির দক্ষিণেশ্বরে রানী রাসমণি তৈরি করেন, এখানকার লোকের এটা ধারণা। এটা চারিদিকে সরু এরকম বারান্দা আছে, বারান্দা চারিদিক দিয়ে ঘোরা হচ্ছে, ভেতরে ঢোকা যাবে না। এইভাবেই এটা ঘুরে দেখতে হবে মন্দিরটা। আজকে 8ই জানুয়ারি 2024। আমরা প্রথম দিন আজকে এলাম বিষ্ণুপুর। 9 তারিখ কালকে অন্য জায়গায় যাব। ক্রমান্বয়ে আমি পার্ট বাই পার্ট ভিডিওগুলো করে দেখাবো। এটা হচ্ছে গুমঘর। 2 রকম কাহিনী আছে। এক হচ্ছে রাজা যাদের শাস্তি দিতেন, ওইদিকে লোহার সিঁড়ি আছে, ওই লোহার সিঁড়ি দিয়ে তুলে এখানে ফেলে দিতেন। চারিদিকে কোনো কিন্তু দরজা টরজা কিচ্ছু নেই, চারিদিকেই ঢাকা, উপরটা ছাদ নেই, খালি উপরটা খোলা। আবার আর এক রকম মত বলছে যে নিচে জলাধারের ব্যবস্থা করা ছিল, সেখান থেকে সারা শহরে জল সাপ্লাইয়ের ব্যবস্থা করা হতো। তো আমারও মনে হয় প্রথমটাই ঠিক, গুমঘর যেহেতু নাম, তো গুমঘর থেকে তো কখনোই জলাধার তৈরি করা যেতে পারে না। তো শাস্তি দেওয়ার জন্যই হয়তো এটাকে গুমঘর হিসাবে বলা হয় এবং সেইভাবেই এটা ব্যবহার করা হতো। এটা আমরা আসছি লালবাঁধে। লালবাঁধ সম্বন্ধে যে কাহিনী প্রচলিত সেটা হচ্ছে এখানকার রাজা বাইজি এনেছিলেন লালবাই, এবং তিনি ছিলেন মুসলিম। তো রানী ভয় পেয়ে গেছিলেন যে একে যদি বিয়ে করে ফেলে তাহলে হিন্দু সমাজ থেকে পতিত হবে রাজা, সেই জন্য। আর রাজার সন্তানও ছিল। তো রানী এবং তার প্রজারা একদিন ছলে বলে সেই লালবাইকে নৌকা বিহারের জন্য এই বাঁধে আনেন এবং মাঝখানে গিয়ে নৌকা ডুবিয়ে তাকে মেরে ফেলেন। তখন থেকেই সাধারণ বাঁধটার নাম হয়ে যায় লালবাঁধ। এই হচ্ছে সেই লালবাঁধ। এই যে লালবাঁধ। তো বিশাল বড় দিঘি, বিশাল বড় দিঘি, এটাকেই লাল দিঘি বা লালবাঁধ বলা হয় এবং লালবাইয়ের নামেই তার নামকরণ। আর এখানে সামনেই সর্বমঙ্গলা মন্দির আছে, নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। কথিত আছে এখানে নাকি
রামকৃষ্ণদেব এই সর্বমঙ্গলা মন্দিরে একবার এসেছিলেন। সর্বমঙ্গলা মন্দির কিন্তু বন্ধ বলে ছবিটা ঠিক আসছে না। এটা সর্বমঙ্গলা মন্দির, সর্বমঙ্গলা মন্দির। এই যে লাল দিঘিটা, সর্বমঙ্গলা মন্দিরের এখান থেকে লাল দিঘিটা, বিশাল লাল দিঘি দেখা যাচ্ছে। এটা নন্দলাল মন্দির। নকশাগুলো নষ্ট হয়ে গেছে, তাও বাগানটা সাজানো হয়েছে যাতে পর্যটকরা এলে একটু দেখতে পারে, ভালো লাগবে দেখতে। কাছে গেলেই দেখা যায় ভেতরে কোনো মূর্তি বা বিগ্রহ নেই। বাগানটা এই যে আমাদের অটো দাঁড়িয়ে আছে, এই অটোতে করেই ঘুরছি। পুরো বিষ্ণুপুর ঘুরে দেখতে আমাদের 500 টাকা নেবে বলেছে। 4 জন আছি আমরা বিষ্ণুপুরে এসেছি, বাসে এসেছি রানীগঞ্জ থেকে। তো রানীগঞ্জ থেকে বাঁকুড়া বাস ভাড়া নিয়েছে 4 জনের 150 টাকা, আবার বাঁকুড়া থেকে বিষ্ণুপুরে নিয়েছে 4 জনের 160 টাকা। এসে আমরা উঠেছি একটা লজে, জানিয়ে দেবো। আর এই অটোওয়ালা দাদার ফোন নম্বরও আমরা ফোন নাম্বার জানিয়ে দেবো, ইচ্ছা হলে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে এসে। এটাও একটা প্রাচীন মন্দির, ধ্বংসাবশেষ, কিন্তু পুরো তো মন্দির নগরী বিষ্ণুপুর, সেই জন্য দেখতে ভালোই লাগছে। খিলান খিলান মতো করা রয়েছে গম্বুজ উপরে, মন্দিরের উপরে দেখতে ভালোই লাগছে। রাস্তার পাশে এখানে গাছগাছালির মাঝে মন্দিরটা রয়েছে, যাওয়া যায় না এখানে। এইদিকে আর একটা মন্দির, সূর্য অস্তমিত যাচ্ছে। সূর্য অস্তমিত যাচ্ছে, সূর্যের নিচেই দেখা যাচ্ছে মন্দিরটাকে। এটা ছিন্নমস্তা মন্দির। ছিন্নমস্তা মন্দির নতুন করে দেখানোর কিছু নেই, এটা পুরনো নয়। এটা মেদিনীপুরের এক ভদ্রলোক, বড়বাজার নিবাসী কৃষ্ণচন্দ্র গুঁই, এটা ভৈরবী মা ও রাধারানী দেবীর আদেশে এই মন্দিরটি তৈরি করেন 1973 সালে। তাই এটা নতুন একটা মন্দির। এর কাছেই আছে দলমাদল কামান, আমরা পরে এটা দেখতে যাব। আর 8 ঘন্টা টাইম। বামাখাপা ও ভৈরবী মাতা রাধারানী দেবীর আদেশে এই মন্দির নির্মিত। মানিক রতন গুঁই, শ্রী ভীমাচরণ গুঁই, শ্রী নকুল রতন গুঁই ইত্যাদি ইত্যাদি মন্দিরের নিয়োগত করেন। ইচ্ছা করলে এখানে পুজোও দিতে পারেন, 50 টাকা 80 টাকা করে পুজোর ডালি। প্রতিটা মন্দির বা স্পটের সামনে, দর্শনীয় স্পটের সামনে কিন্তু এরকম দোকান আছে। টেরাকোটার দোকান আছে যেমন, তেমনি আবার অন্যান্য দোকানও আছে। পোড়ামাটির জিনিস যেমন পাবেন, আবার অন্যান্য জিনিসও পাবেন। আর এখানে তো পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এটা দলমাদল কামান, এর পেছনের গল্পটা আমি বলছি, ইতিহাসটা বলছি। কথিত আছে 1742 খ্রিস্টাব্দে 1,85,000 টাকায় এটা তৈরি হয়। আর কুলদেবতা মদনমোহন স্বয়ং এই কামান দেখে বর্গিহানা থেকে রাজাকে রক্ষা করেছিলেন, তাই এই কামানের নাম দেওয়া হয় দলমর্দন, যা পরবর্তীকালে অপভ্রংশ হয়ে নাম হয়ে যায় দল মাদল। তো মদনমোহনের নাম থেকে এটা দলমাদল হয়েছে, এবং বর্গিহানার হাত থেকে রাজাকে রক্ষা করেছিলেন স্বয়ং মদনমোহন। এই হচ্ছে সেই কামান।
জলমাধব কাননের সামনে আমি দাঁড়িয়ে আছি। এটা ছবি তোলার ইচ্ছা হলো, এই যে ছবি তোলার ইচ্ছা হলো। পুরো ছবিটা কামানের নেওয়া যাচ্ছে এখান থেকে এইভাবে। এটা মোনালিসা লজ, এইটাতে এসে আমরা উঠেছি।